প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব বললেন দীনেশ ত্রিবেদী। But these concerns can only be mitigated once you meet. কার্যকর পদক্ষেপ দেখতে চায় ঢাকা। রোহিঙ্গাদের বাঙালি বলে বিভ্রান্তি ছড়াচ্ছে মিয়ানমার, দায় এড়ানোর চেষ্টা, রাষ্ট্রদূতকে ডেকে ঢাকার কড়া প্রতিবাদ। এবং জ্বালানি ও আর্থিক খাতে সহযোগিতার অঙ্গীকার ঢাকা দোহার বাস্তবায়নে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন, 2 মন্ত্রীকে ঢাকা সফরে আমন্ত্রণ। স্বাগত প্রবাসী সংবাদের সঙ্গে আছি মেহেরুন্নেসা মেঘলা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনগণের প্রধানমন্ত্রী, তিনি ভারত সফরে গেলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সন্ধ্যায় রাজধানীতে এক আয়োজনে তিনি বলেন, তারেক রহমানের অপেক্ষায় আছে দিল্লি। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, এই সফরের ক্ষেত্রে যেসব ইস্যু চ্যালেঞ্জ হিসেবে রয়েছে সেগুলোর কার্যকর সমাধান দেখতে চায় ঢাকা। রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠান উঠে আসে ঢাকা দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্কের নানা সমীকরণ। অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী স্পষ্ট করেন, বর্তমান প্রধানমন্ত্রী জনগণের প্রধানমন্ত্রী এবং তাকে ভারতে রাষ্ট্রীয় সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। অতীতে টানাপোড়েন থাকলেও তা পেছনে ফেলে পারস্পরিক নিঃস্বার্থ বিশ্বাসের ভিত্তিতে নতুন ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান তিনি। Your Honorable Prime Minister of Bangladesh, and I must tell you, he is a people's person, and compliments to him. He has won with a landslide majority. বর্তমান সরকারের সবার আগে বাংলাদেশ স্লোগানের প্রতি ভারতও শ্রদ্ধাশীল বলে মন্তব্য করেন হাইকমিশনার। তিনি আরও জানান, অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে ভারত বাংলাদেশ উভয়ের সমান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন চায় নয়াদিল্লি। Let's have this journey together, and like I said, we share so much. সবার আগে বাংলাদেশ, বিকশিত ভারত। তবে সম্পর্কের এই উষ্ণতার পাশাপাশি বাস্তবমুখী অবস্থান তুলে ধরেছে ঢাকা। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানান, শীর্ষ পর্যায়ের সফরের সফলতা নির্ভর করছে ঝুলে থাকা সমস্যাগুলোর বাস্তব সমাধানের উপর। Share its experience and perspective gained through this visit with the relevant authorities in India so that we can collectively identify practical solutions to the above challenges. Greater predictability and ease of doing business will benefit businesses in both countries. সংশ্লিষ্টরা মনে করছেন, দুই দেশের মধ্যে বিভিন্ন স্পর্শকাতর ইস্যু থাকলেও খোলামেলা আলোচনা ও রাজনৈতিক বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। তবে সফরের আগে অমীমাংসিত বিষয়গুলোর সুরাহা কূটনৈতিক অগ্রাধিকারে রাখছে ঢাকা। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ বিদ্যমান আইনি ও প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করছে ভারত। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বি-সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল। আরও জানান, ঢাকার অতিরিক্ত ডিজেলের চাহিদায় দিল্লি নিজেদের অভ্যন্তরীণ প্রয়োজন, পরিশোধন সক্ষমতা ও প্রাপ্যতা বিবেচনা পর্যালোচনা চলছে। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে কোনো তথ্য দেননি তিনি। এছাড়া তিস্তা পানি বন্টন চুক্তিটি 2 দেশের যৌথ নদী কমিশনের আলোচ্য বিষয় এবং ঢাকার সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক জোরদারে দিল্লি আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি। মিয়ানমার জান্তা সরকারের বিবৃতিতে রোহিঙ্গাদের বাঙালি দাবি করা এবং সংখ্যা নিয়ে ভুল তথ্য উপস্থাপনের কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। মঙ্গলবার বিকেলে দেশটির রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে এই প্রতিবাদ জানানো হয়। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় করে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। এ সময় দেশে আল কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্টকে আওয়ামী প্রোপাগান্ডার ফল বলে জানান শামা ওবায়দ। 2017 সালের 25 আগস্টের পর মিয়ানমারের রাখাইনে সরকারি হত্যাযজ্ঞের মুখে 7 লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর কেটে গেছে প্রায় 9 বছর। সংকটের স্থায়ী সমাধান তো দূরের কথা, প্রত্যাবাসন প্রক্রিয়াও এখনও বাস্তবে রূপ পায়নি।
এর মধ্যেই গত 15 আগস্ট রোহিঙ্গা ইস্যুতে নতুন বিবৃতি দেয় মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য তুলে ধরা হয় এবং তাদের বাঙালি হিসেবে উল্লেখ করা হয়। মঙ্গলবার মিয়ানমার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিবৃতির প্রতিবাদ জানিয়েছে ঢাকা। শেখ হাসিনার সরকার দ্বিপক্ষীয় চুক্তি করে এটা 12টা প্রথমেই বাজিয়ে দিয়েছিল। মিয়ানমারের দিক থেকে যে স্টেটমেন্টটা করা হয়েছে সেখানে সংখ্যার কিছু বিভ্রাট আছে, যেটার সাথে বাংলাদেশের সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয় একমত না। মিয়ানমারের অ্যাম্বাসেডর আমাদেরকে আশ্বস্ত করেছে যে মিয়ানমার সরকারের সাথে উনি কথা বলবেন এবং এটা ভেরিফিকেশন প্রসেস আছে, সেই ভেরিফিকেশন প্রসেসটা তারা শুরু করেছে কিন্তু ধীর গতিতে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার জন্য বন্ধু দেশগুলোর সাথে আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন সফর করেছিলেন তখন চীনের সরকারও আমাদেরকে অত্যন্ত দৃঢ়ভাবে আশ্বস্ত করেছিলেন যে তারাও মিয়ানমারের সাথে যথেষ্ট পরিমাণ চাপ প্রয়োগ করবে। সার্জিও গোরের সাথে যখন কথা হয়েছে একই ধরনের কথা হয়েছে। অবশ্যই একটা আন্তর্জাতিক চাপ যে প্রয়োগ করতে হবে মিয়ানমার সরকারের উপরে, আরাকান আর্মির উপরে, সেটা কিন্তু পরিষ্কারভাবে আমরা সবসময় বলছি। ইন্টারন্যাশনাল কোর্টে এটার রায় আছে। সব মিলিয়েই কিন্তু আমরা চেষ্টা করছি যে এটা যতটুকু আন্তর্জাতিক প্রেশার তাদের উপর দেওয়া যায়। বলেন, দেশে আল কায়দা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন আওয়ামী প্রোপাগান্ডারই ফসল। আওয়ামী লীগ সারা জীবনই প্রোপাগান্ডা করে এসছে, এটা আওয়ামী লীগের অপরাজনীতির একটা অংশ। রাশেদ জায়খান, নিউজ 24, ঢাকা। দোহায় কাতারের জ্বালানি মন্ত্রী এইচ.ই. সাদ বিন শরিদা আল কাভি ও অর্থমন্ত্রী এইচ.ই. আলী বিন আহমেদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ.ই. ডক্টর খলিলুর রহমান। মঙ্গলবারের বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। জ্বালানি ও আর্থিক খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্ব দেওয়া হয়। আলোচিত বিষয় বাস্তবায়নে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয় দুই পক্ষ। এ সময় কাতারের দুই মন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী। দোহায় 2 দিনের সরকারি সফরে উচ্চ পর্যায়ের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। মালদ্বীপে ডলার সংকট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমায় বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এতে ন্যায্য রেট না পাওয়ায় ক্ষুব্ধ অনেকে। প্রতিবন্ধকতা নিরসনে প্রবাসীদের সঙ্গে উন্মুক্ত মতবিনিময় সভার আয়োজন করছে বাংলাদেশ হাইকমিশন। মালদ্বীপ থেকে ইমরান হোসেন তালুকদারের তথ্যচিত্রে নেক্সট রিপোর্ট। মালদ্বীপের অর্থনীতি মূলত পর্যটন নির্ভর। পর্যটন খাত থেকে বৈদেশিক মুদ্রায় আমদানি ব্যয় এবং আন্তর্জাতিক লেনদেনের চাহিদার উপর দেশটির ডলার সরবরাহ অনেকটাই নির্ভরশীল। সাম্প্রতিক সময়ে বৈদেশিক মুদ্রা বাজারে চাপ বাড়ায় ডলার সরবরাহ ও রেমিটেন্স ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশি প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে জটিলতা ও বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ খুঁজতে মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ হাই কমিশন। সভায় রেমিটেন্স প্রবাহ স্বাভাবিক রাখা, অর্থ পাঠানোর লেনদেনগত জটিলতা নিরসন এবং মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা ও প্রতিনিধিত্বমূলক কার্যক্রম চালুর সম্ভাবনা সহ নানা বিষয় নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছে হাই কমিশন। আমরা শুনতে চাচ্ছি যে আমাদের প্রবাসী ভাই বোনেরা তারা কি ধরনের কষ্ট বা কি ধরনের প্রবলেমগুলো ফেস করতেছে, আর একসাথেই আমরা এটা চাচ্ছি যে কোনো একটা সমাধান বের করা যায় কিনা। সভায় অংশগ্রহণে আগ্রহী প্রবাসীরা বাংলাদেশ হাই কমিশনের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে পারবেন। মালদ্বীপ প্রবাসী আছি, আমাদের এখানে প্রচুর পরিমাণে ডলার সংকটের সম্মুখীন হতে হচ্ছে। মালদ্বীপ হাই কমিশনের কাছে অনুরোধ, বাংলাদেশ থেকে একটা কমার্শিয়াল ব্যাংক আমাদের জন্য নিয়ে আসতে পারে, যাতে আমরা বাংলাদেশি প্রবাসীরা উপকৃত হই এবং এখানকার লোকাল কারেন্সিতে আমাদের কষ্টার্জিত অর্থ যে বেতনটা পাই, এই বেতনটা যাতে আমাদের পরিবারের কাছে প্রেরণ করতে পারি। প্রবাসীদের সরাসরি মতামত ও অভিজ্ঞতার ভিত্তিতে রেমিটেন্স সংক্রান্ত সমস্যা সমাধানে প্রতিশ্রুতির কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নানা আয়োজন আর উৎসব মুখর পরিবেশে যুক্তরাষ্ট্রের মিশিগানে হয়ে গেল প্রবাসী বাংলাদেশিদের বনভোজন, যার আয়োজন করে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান। ওয়ারেন শহরের হেলমিচ পার্কে শতাধিক প্রবাসী বাংলাদেশিদের সাথে আনন্দ উৎসবে যোগ দেন ওয়ারেন শহরের মেয়র ল্যারি স্টোন। নারী, পুরুষ ও শিশুদের পৃথক খেলাধুলার পাশাপাশি ছিল বাংলাদেশি খাবার। বাঙালিয়ানা এই আয়োজনের প্রশংসা করেন সবাই।
দেশ ও জনগণের স্বার্থে আস্থায় ফিরতে হবে এনবিআরকে। মঙ্গলবার দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন 2026-এ যোগ দিয়ে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, রাজস্ব কাঠামো জনবান্ধব করতে বদ্ধপরিকর সরকার। অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা চলছে। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন 2026 আয়োজন করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পতিত ফ্যাসিবাদী সরকার স্বেচ্ছাচারিতার মাধ্যমে এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছিল। জানান, বর্তমান সরকার এনবিআরকে একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে গড়তে চায়। এনবিআর এর নীতি নিয়ম উপেক্ষা করে ব্যক্তি কিংবা দলীয় স্বার্থে কাউকে পৃষ্ঠপোষকতা, কারো প্রতি বিরূপ মনোভাব কিংবা রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতা এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছিল। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, অর্থাৎ বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা। দেশের জনগণ বর্তমানে এনবিআরকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে প্রত্যাশা করে। বর্তমান সরকার এনবিআর তথা রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চায়। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার শুধুমাত্র বৈদেশিক সহায়তার উপর নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্মের উপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার নীতি বিরোধী। তাই রাজস্ব আহরণ বৃদ্ধিতে ডিজিটাল কর ব্যবস্থায় গুরুত্ব আরোপ করেন তিনি। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন, যাতে মানুষ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কর আদায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। একই করদাতাদের উপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্ভবত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। এই জন্য ডিজিটালি আধুনিক ডাটা ভিত্তিক কর প্রশাসন গড়ে তোলার খুব সম্ভবত কোনো বিকল্প নেই। সমৃদ্ধ বাংলাদেশের স্বার্থে সবাই মিলে একটি শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বানও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের সকলের প্রয়োজন দেশপ্রেম এবং আন্তরিকতা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। রাজধানীতে নারীদের জন্য পিঙ্ক বাস সার্ভিস চালু করেছে বিআরটিসি। এই বাসের চালক ও কন্ডাক্টরও নারী। রাজধানী ঢাকায় 10টি এবং চট্টগ্রাম ও বগুড়ায় 4টি করে বাস দিয়ে শুরু হয়েছে এই সেবা। মঙ্গলবার সকালে রাজধানী তেজগাঁওয়ে এর উদ্বোধন করেন সড়কমন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, এর মধ্য দিয়ে বিএনপি সরকারের একটি নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হলো। রাজধানীর ব্যস্ত সড়কে গণপরিবহনে ওঠা নারী যাত্রীদের জন্য প্রতিনিয়ত এক যুদ্ধের মতো। ভিড়, অনিরাপত্তা আর হেনস্থার ভয় কাটিয়ে নিশ্চিন্তে যাতায়াত এতদিন ছিল অনেকটাই অনিশ্চিত। তবে সেই ভোগান্তি ঘোচাতে এবার নতুন দিগন্তের সূচনা হলো। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে বিআরটিসি চালু করলো বিশেষ পিঙ্ক বাস সার্ভিস। বিশেষ এই গোলাপি বাসের সবথেকে বড় বৈশিষ্ট্য, এর চালক ও কন্ডাক্টরের দায়িত্ব সামলাবেন নারীরা। প্রতিটি বাসে রয়েছে ই-টিকিটিং সুবিধা, উচ্চগতির ইন্টারনেট এবং সিসিটিভি ক্যামেরা। প্রাথমিক পর্যায়ে ঢাকায় 10টি এবং চট্টগ্রাম ও বগুড়ায় 4টি বাস চালু হলেও খুব দ্রুতই বহরে যোগ হবে আরও 100টি বাস। ঢাকার 9টি রুটে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে পিঙ্ক বাস। মোট 114টি স্টপেজ থেকে যাত্রী ওঠানামা করতে পারবে। মেয়েরা অনেক সাবধানতার মধ্যে থাকবে এবং তারা কোনো ঝামেলা ছাড়াই যাতায়াত করতে পারবে। আমি একজন মহিলা হিসাবে একটা চ্যালেঞ্জিং কাজ করতে পারবো, এটাই আমার কাছে অনেক বড়। আমি যা ফেস করেছি গত দিনে, আর বাকি নারীরা যাতে সেই দুর্ঘটনা বা সেই রকম কিছু ফেস না করে, সেই জন্য আমরা সেই সর্বোচ্চ নিরাপত্তা তাদেরকে দিয়ে প্রদান করব। রাজধানীর তেজগাঁও বিআরটিসি ট্রাক ডিপো প্রাঙ্গণে এই সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রী। বলেন, গুরুত্বপূর্ণ নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন হলো। এমনও হয়েছে, অনড়ম্বর উদ্বোধন হয়েছে, 6 মাস গিয়ে আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। সেটা এই সরকার হতে দেবে না, সেটা এই মন্ত্রণালয় কিন্তু কোনোভাবে সেই জায়গায় আবার আমাদেরকে ফিরে যেতে হয় তা হবে না। যারা এখানে কর্মকর্তারা আছেন বিআরটিসি এবং যোগাযোগ মন্ত্রণালয়ের, ডেফিনেটলি আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আজকে যে সেবাটা আমরা পাবো, 2 মাস পর এই সেবার মান আরো বাড়াতে হবে।
প্রাথমিকভাবে সীমিত সংখ্যক বাস দিয়ে শুরু হওয়া এই সেবা যেন রুটভিত্তিক সঠিক ব্যবস্থাপনায় পরিচালিত হয় এবং দ্রুত বাসের সংখ্যা বাড়ানো হয়, এমনটাই প্রত্যাশা নারী যাত্রীদের। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। এআই প্রযুক্তির স্বয়ংক্রিয় জরিমানা ব্যবস্থার মাধ্যমে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে বলে আশা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অটো ফাইন সিস্টেম উদ্বোধন করেন তিনি। বলেন, এর মাধ্যমে সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। পর্যায়ক্রমে দেশের সব মহাসড়কে এই ব্যবস্থা চালুর ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের মেঘনা ঘাটে হাইওয়ের মনিটরিং সেন্টার থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তির অটো ফাইন সিস্টেমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে এআই প্রযুক্তির এই পদ্ধতি নেওয়া হয়েছে। মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সবকিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই প্রযুক্তির কার্যকর সুফল বয়ে আনলে সারা দেশের সকল মহাসড়কে পর্যায়ক্রমে এই সিস্টেম চালু করা হবে। ক্যামেরা এবং এআই জেনারেটেড ফাইন সিস্টেমের আমরা ইন্ট্রোডিউস করেছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই ব্যবস্থা চালুর মধ্য দিয়ে কিছু ভুল ত্রুটি যদি ধরা পড়ে সেগুলো সংশোধন করে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল মহাসড়কে এই ব্যবস্থা চালু করবো ইনশাআল্লাহ। মহাসড়কে অটো ফাইন সিস্টেম চালু করায় সন্তোষ প্রকাশ করেন চালক সহ সংশ্লিষ্টরা। এআই ক্যামেরা থাকলে আমাদের জন্য সুবিধা হয়, দোষটা কার এটা বাই করা যাবে। এআই ক্যামেরাটা এটা অনেক ভালো, আমি মনে করি ভালো, সবাই সিঙ্গেল মাইন্ডে চলবে। গাড়ি চাইলে এটা চিন্তাই হয়, অনেক মনে হয় ক্যামেরা থাকতে হবে না। অটো ফাইন সিস্টেম ক্যামেরার নজরদারিতে থাকবে যানবাহন, আর আইন লঙ্ঘন শনাক্ত হলেই স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে মামলা। আজকের পর থেকে এগুলো সব ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা গণভোটের রায় বাস্তবায়ন না করা, মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সরকারের 6 মাসের মূল্যায়ন নিয়ে এর আয়োজন করা হয়। গোলাম পরোয়ার বলেন, সরকার ব্যর্থ হোক তা চায় না জামায়াত ইসলামী। জনকল্যাণমূলক পদক্ষেপকে সমর্থন জানাতে চায় বিরোধী দল। গণভোটের রায়ের ব্যাপারে সরকারের সরাসরি নেতৃত্বাচক ভূমিকায় হচ্ছে সরকারের প্রথম ব্যর্থতা। সরকার ব্যর্থ হোক এটা আমরা চাই না। সরকারের ভালো কাজে সহযোগিতা করাই আমাদের পার্লামেন্টের বিরোধী নেতার প্রতিশ্রুতি যে আমরা ভালো কাজে সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু বন্ধ এবং জনস্বার্থ বিরোধী কাজে আমরা বিরোধিতা করব এবং আমরা বাধা দিব। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন দুই দেশের ব্যবসায়ীরা। বাংলাদেশ সফররত ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন সিআইআই এবং বাংলাদেশের এফবিসিসিআই এক যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়েছে। দুই দেশের বাণিজ্য বাড়াতে 2টি যৌথ বিটুবি টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারত। আলোচনার মাধ্যমে শুল্ক ও অশুল্ক বাধা দূর করে এসব উদ্যোগ বাস্তবায়ন চায় এফবিসিসিআই। বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার ভারত। তবে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক টানাপোড়েনে হোঁচট খায় দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য। হিসেব বলছে 2021-22 অর্থ বছরে দুদেশের বাণিজ্যের পরিমাণ ছিল $1,833 কোটি। 25-26 অর্থ বছরে যা নেমে এসেছে $1,234 কোটি, যেখানে বেশি ক্ষতি হয়েছে ভারতের। কেননা গত 5 বছরে বাংলাদেশে ভারতের রপ্তানি কমেছে $5.5 বিলিয়ন বা $564 কোটি বেশি। বাণিজ্যের এই ক্ষতি থেকে বাঁচতে সোমবার ঢাকায় ছুটে আসেন দেশটির 14 সদস্যের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল। মঙ্গলবার বৈঠক করেন বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এর সাথে। পরে যৌথ সংবাদ সম্মেলনে ব্যবসা বাণিজ্যকে রাজনীতির বাইরে রেখে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান ভারতের ব্যবসায়ীরা। Political processes have their own dynamics. It is important that as businessmen in the two countries we engage with each other energetically, positively and aggressively. দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে অবকাঠামো, স্বাস্থ্য, এআই, সৌর বিদ্যুৎ ও সেমিকন্ডাক্টরের মতো 8টি সম্ভাবনাময় খাতে যৌথ গবেষণায় 2টি টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দেন তারা। আমি 8-9টা সেক্টর আপনাদের সামনে রাখলাম। আই এম শিওর আরো একটা দুটো সেক্টর আছে যেটা মেনশন করলাম না। একটা টাস্ক ফোর্স করব যে much of these technologies are lying with the western world.
ভারতের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে এফবিসিসিআই। তবে ভারতের দিক থেকে বিদ্যমান শুল্ক অশুল্ক বাধা দূর করার আহ্বান জানায় এফবিসিসিআই। ইন্ডিয়ার বাইরে মানে অনেক ফান্ড আছে যারা এইরকম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ইনভেস্ট করতে রেডি আছে। এখানে তুলনামূলকভাবে আমাদের উপকৃত হওয়ার মানে সম্ভাবনাটা আমি অনেস্টলি বলি যে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের স্কোপটা এখানে বেশি। ব্যবসায়ী নেতারা বলেন, দুই দেশের বাণিজ্য বাড়াতে বিদ্যমান সকল বাধা আলোচনার টেবিলে সমাধান সম্ভব। মানে সভা শেষ। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। আর এই ছিল প্রবাসী সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।